আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম, আদালতের কার্যক্রম বন্ধ, সাইফুলের জানাজায় মানুষের ঢল। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন, আগামীকালের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ। জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে কেউ কেউ, বললেন ফখরুল। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠক। চ্যারিটেবল ট্রাস্ট ও বড় পুকুরিয়া মামলায় খালেদা জিয়া খালাস। রায় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য, বিচারপতিকে ডিম ছুড়লেন আইনজীবীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদে আরও থাকছে। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এস আলমের পাচার করা টাকা ফেরত আনা সম্ভব, দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার তাগিদ। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় আজও বিক্ষোভে উত্তাল ছিল চট্টগ্রাম। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালত বর্জন করেন আইনজীবীরা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 33 জনকে আটক করেছে পুলিশ। এদিকে কয়েক দফা জানাজা শেষে নিহত আইনজীবীকে চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চিন্ময়কৃষ্ণের অনুসারীদের হাতে নিহত তরুণ আইনজীবী সাইফুল ইসলামের হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। সকালে চট্টগ্রাম আদালত ভবন, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠসহ নিজ এলাকায় কয়েক দফা অনুষ্ঠিত হয় জানাজা। জানাজায় যোগ দেন জনপ্রশাসন উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি অন্যায় কেউ প্রতিষ্ঠা করতে চায়, আমরা সবাই তাদেরকে ধ্বংস করার জন্য আইনজীবীগণ ঐক্যবদ্ধ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে ধরে তাদের বিচারের ব্যবস্থা করা হোক। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে আসলে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য। এরপর দাপন করা হয় পারিবারিক কবরস্থানে। আদালত ভবন চত্বরে চিন্ময়কৃষ্ণের অনুসারীদের তাণ্ডব নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাজনৈতিক নেতারা। যারা এই দেশের স্বার্থ বিঘ্নিত করে বিক্রি করে দেয়, তারাই এই সন্ত্রাসীদের কাঁধের উপরে ভর দিয়ে এইখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য তারা অপতৎপরতা চালাচ্ছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরীর টাইগার পাস মোড়ের সমাবেশ থেকে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে ইসকন। হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। যে উগ্রবাদী তার কোনো আসলে ধর্মের পরিচয় হয় না, তার পরিচয়টা হচ্ছে সে উগ্রবাদী। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে সার্কিট হাউসে বৈঠক করেন জনপ্রশাসন উপদেষ্টা। এতে যোগ দেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য সে যেই করে থাকুক, যে অঙ্গনারী করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। সিএমপি কমিশনার জানিয়েছেন, আইনজীবী হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে। তো আর বাকি যারা আছে তারা ওই যে পুলিশের গাড়ির উপর আক্রমণ, পুলিশের উপর আক্রমণ, আদালত প্রাঙ্গণে ভাঙচুর, এই সমস্ত বিষয়ে। এদিকে সাইফুল ইসলাম হত্যার ঘটনায় বৃহস্পতিবারও আদালত বর্জনের কর্মসূচি দিয়েছে জেলা আইনজীবী সমিতি। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির।
বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শোক ও সম্প্রীতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাইফুল ইসলামের আত্মার মাগফিরাতের কামনায় দোয়া করা হয়। সমাবেশ থেকে ইসকনকে জঙ্গি সংগঠন ঘোষণা এবং আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের আইনের মুখোমুখি করার দাবি করা হয়। উগ্রবাদী সন্ত্রাসীরা এবং পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা মেশিনগুলো তারা বাংলাদেশের উপর দিয়ে রক্তযজ্ঞ পৌঁছাতে পারত। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, নাগরিক তার দায়িত্ব পালন করছে, এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতকে নাক না গালানোর হুঁশিয়ারি দেন বক্তারা। দেশের শেখ হাসিনা তার সেই দেশের নদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে জনসায় হাত বাড়াবে সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। এদিকে সাইফুল হত্যার প্রতিবাদে মতিঝিল থেকে বাইতুল মোকাররম উত্তর গেট পর্যন্ত বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সাধারণ লোকেরাও এই নৃশংস হত্যার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। হত্যার অবশ্যই বিচার চাই, এগুলা সরকার জানি দেখে, সরকার জানি পদক্ষেপ নেয় এগুলা কিছু করার জন্য, এগুলার বিচার অবশ্যই করতে হবে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান। চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক 6 জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফেসবুক পোস্টে জানানো হয়, হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত 6 জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই 6 জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে 21 জনকে আটক করেছে সিএমপি। বন্দরনগরে ককটেল সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইসকন সম্পর্কে আগামীকালের মধ্যে জানতে চায় হাইকোর্ট। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে নির্দেশ দিয়েছে। সরকার ইসকনের বিষয়ে কী সিদ্ধান্ত নেয় সে পর্যন্ত অপেক্ষার কথা আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল। তবে কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখার বিষয়ে নির্দেশ দেয় হাইকোর্ট। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গত 30 অক্টোবর ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এরপর থেকে আলোচনায় ইসকন। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। এ সময় আদালত বলেন, তারা উদ্বিগ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে অবনতি করতে না পারে। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ কালকের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। আমাদের বক্তব্যে সন্তুষ্ট। আদালত বললেন যে ঠিক আছে, কতটুকু প্রোগ্রেস আছে কালকে একটু সকালে ওনাদেরকে জানাতে বলেছেন, আমি জানাবো। আইনজীবীর মৃত্যুর বিষয়ে অ্যাটর্নি বলেন, একজন আইনজীবী মারা গেলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। এদিকে আইনজীবীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
পরাজিত শক্তিকে যারা পুনর্বহাল করতে চায় তারাই এসব ঘটাচ্ছে বলে মন্তব্য করলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ইসকন থেকে বহিষ্কার করা একজনকে সামনে রেখেছে দেশের এবং বাইরের ষড়যন্ত্রকারীরা। ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, দ্রুত নির্বাচিত সরকার না আসলে এই অপশক্তিকে দমানো যাবে না। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় চট্টগ্রামে। আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকনের মধ্যে সংঘর্ষের সময় হত্যা করা হয় এক আইনজীবীকে। পরাজিত শক্তিকে পুনর্বহাল করার উদ্দেশ্যেই এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। 2023 সালের ফেব্রুয়ারিতে ইসকন কর্তৃক বহিষ্কৃত একজন লোক, তাকে সামনে রাখছে কারা? তাকে সামনে রেখে দেশের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা, যারা এই সরকারকে, এই বর্তমান ইউনূস সরকারকে যারা অস্থিতিশীল করে এখান থেকে তাদের বিদায় করে সেই পরাজিত শক্তিকে আবার পুনর্বহাল করতে চায়। এই মূলত টোটাল প্রোগ্রাম হচ্ছে তাদের। ইসকনের সাম্প্রতিক এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, দ্রুত নির্বাচিত সরকার এলে এমন পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। একটা নির্বাচিত সরকারের যতটুকু ম্যান্ডেট থাকে, না চাইলে যত কিছু হোক না করে এই সরকারের পক্ষে সেটা থাকে না বা সম্ভব না। আর এটা তো একটা দেশ পরিচালনার জন্য রেগুলার যে গভর্নেন্স দরকার, সেই গভর্নেন্স দেওয়ার মতো তো তার সেই নাই। কয়জন উপদেষ্টা শুধু কি টোটাল গভর্নর দিতে পারবে? হিন্দু সমাজকে ভিকটিম বানিয়ে এক গ্রুপ সুবিধা নিতে চাচ্ছে, তাই এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ। পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন। 21 টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে, আরো জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। দেশের গৌরব গাথা বিপন্ন হবে এই রকম কথা বলে মৌলবাদীরা এই অসাম্প্রদায়িক চরিত্রের প্রতিষ্ঠান ইসকনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার প্রয়াস করছে। কিন্তু এটা শুভ সূচনা নয়, এটা অত্যন্ত দুর্দান্ত এবং অশুভ সূচনা। তার কারণ কি? ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। ইসকন নেতা ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ। পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন। সম্প্রতি 21 টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে। কিছুদিনের মধ্যে পদ্মমন থাকতে থাকতে উনি আমাকে মেসেজ করতে রাখতো রাতকে হলে, তো আমি যাইতাম, কিন্তু এই বিষয়গুলো আমি কাউকে জানাই। উনি একজন ধামের অধ্যক্ষ, হয়তো অসুস্থ হতে পারে, আমাকে সেজন্য মেসেজ রাখতো, আমি করতে যাইতাম। তো চিন্ময়প্রভু আমাকে ভিডিওতে দেখা যায় এসব শিক্ষার্থীকে বিভিন্ন সময় নানা ছলে রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন চিন্ময় ব্রহ্মচারী। এরকম করতে করতে অনেক দিন মেসেজ করতাম, হঠাৎ আরেকদিন আমাকে ডেকেছে, বাট আমি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব রেগে আছে। হ্যাঁ, চিন্ময় আমার খুব রেগে আছে, আমি কেন যাচ্ছি না। এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা, এই যে গুরুকুলের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ জঘন্যতম অপরাধ। কিন্তু এগুলো সমস্যাগুলো, এই যে গুরুকুলের এতগুলো ছেলে, নিউ ছেলে, অনেক ছোট ছোট ছেলে, এদের উপরে যে এত নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো ধামের কোনো। শিশুদের যৌন নিপীড়নের দায়ে 2023 সালে একবার তার উপর সাময়িক বিধিনিষেধও দেয় যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। এমন একটা চিঠি 21 টেলিভিশনের হাতে এসেছে। 2023 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের ওই চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধের পাশাপাশি কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। তাকে শিক্ষাদানেও বিরত থাকতে বলা হয়। ইসকন ও চিন্ময় ব্রহ্মচারীর অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি 21 টেলিভিশন বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে। এর ফলে ক্ষিপ্ত হন চিন্ময় ব্রহ্মচারী। 21 টেলিভিশনকে হলুদ মিডিয়া বলে অভিহিত করেন তিনি।
আবার একুশে টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া, হলুদ মিডিয়া আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে সুপার এডিট করে আওয়ামী লীগের দোষর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। ইসকনের বিরুদ্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সোচ্চার। তিনি ইসকনের দেশবিরোধী তৎপরতা নিয়ে বিভিন্ন বক্তব্য দেন। সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে? সাহস কি করে হয় ইসকনের? এবং ইসকনের এর মধ্যে আপনি দেখবেন সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা বসে আছে। এতে ক্ষিপ্ত হন ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারী। তিনি 7 দিনের মধ্যে মাহমুদুর রহমানকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন। মাধ্যমে জনাব মাহমুদুর রহমানকে অবহিত করতে চাই, তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের বিধিনিষেধের সূত্র ধরেই তাকে বহিষ্কার করা হয়। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী 2023 সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য 18 বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। সঞ্জয় অধিকারীর আরেকটি রিপোর্ট। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী 2023 সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য 18 বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। 2023 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। আমরা মাঠ থেকে যাব না, সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় তিনি। বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে তার নিজের সংগঠন ইসকন। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া বিধিনিষেধের সূত্র ধরেই চলতি বছর তাকে বহিষ্কার করা হয়। কখনো জঙ্গি বানানোর চেষ্টা করছে, কখনো উগ্রবাদী, কখনো জামায়াত বানানোর চেষ্টা করছে। ইসকন সংস্কৃতিতে বিশ্বাসী। কোন সংস্থা যদি সংস্কৃতি মনে হয়, কোন সংস্থা যদি প্রগতি মনে হয়, কোন সংস্থা যদি সাম্যের গাথা গান গায়, সেই সংস্থা কখনো উগ্রবাদী জঙ্গি হতে পারে না। আজকে চট্টগ্রামের হাজারীগলির ঘটনা প্রসঙ্গে গত 9 নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন চারুচন্দ্র দাস। বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমের সঙ্গে ইসকন জড়িত নয় বলেও উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর ব্রিফিং করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সেই কথাগুলো আমরা সেই সঙ্গে জনগণের যে দুর্ভোগ হচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে, সেই বিষয়টি আমরা তাদের সামনে নিয়ে এসেছি, যে যাতে করে দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করা যায় এবং টিসিবি ট্রাকগুলোকে আমরা বাড়ানোর জন্য বলে এসেছি, আর প্রতি এলাকা ভিত্তিক বাড়ানোর জন্য বলে এসেছি।
আমরা বলেছি যে আপনার যে ট্রাক চলাচল, যানবাহন চলাচল যদি নির্বিঘ্নে থাকে সেই বিষয় নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা দূর করে এখনও আপনার সেই রাইসিসদের দোসররা নিয়ন্ত্রণ করছে, সেগুলোকে আপনার মোটামুটিভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এবং এটাকে সহজ করার জন্য আমরা অনুরোধ করছি যাতে ব্যবস্থা করা যায়। সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যে যেন আপনার এই নর্মাল যে আপনার অ্যাক্টিভিটিস সেটা যেন চালু থাকে, বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো আপনার বাধা সৃষ্টি না হয় এবং তারা যেন বেতন পান, তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে বেশি করে ঋণ দিয়ে তাদেরকে ঠিক বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে এসেছি হচ্ছে যে ইউনিয়ন পরিষদ যেগুলো এখনও আছে, এই ইউনিয়ন পরিষদগুলো বেশিরভাগ সময় সেই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের মতো করে নিয়ে এসেছিল। এটাকে অবিলম্বে আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে, পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে, উপজেলা ভাঙা হয়েছে, সুতরাং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে আসবে এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি। সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই সঙ্গে ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি ও দেশকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে দায়িত্ব জ্ঞান সম্পন্ন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাহিলা ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ধর্মকে কেন্দ্র করে যারা উন্মাদনা সৃষ্টি করেছে তারা দেশের শত্রু। গত কয়েকদিনের ঘটনায় উদ্বেগের কথাও জানান তিনি। আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, কিছু মানুষ নিজেদেরকে বুদ্ধিমান ও দেশপ্রেমিক মনে করেন, কিন্তু তারাই দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। 3টে মাস হয়নি এখনো, এই 3টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, কোনো রাজনৈতিক দল ধর্মের নামে ষড়যন্ত্র চায় না। বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি করে কোনোদিনও এই সরকার আমরা চাই না। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছেন। গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার কথা বলেন বিএনপি নেতারা। মানুষের বুকের উপর দাঁড়িয়ে। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামির সাজা বাতিল করে খালাস দিয়েছে হাইকোর্ট। বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলা থেকে বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দিয়েছে নিম্ন আদালত। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 2011 সালের 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে 3,15,43,000 টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া সহ 4 জনের নামে মামলা করে দুদক। মামলার অপর আসামিরা হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। এদের মধ্যে হারিস চৌধুরী পলাতক অবস্থায় মারা যান। 6 বছর আগে জজ আদালত এই মামলার রায়ে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড দেয়। বুধবার বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ খালেদা জিয়া সহ সব আসামির দণ্ড বাতিল করে রায় দেন। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন
দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন। এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। এই টোটাল কেসের 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটি করা হয়েছিল বলে অভিযোগ করেন তার আইনজীবীরা। আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। 1/11 পরে এই মামলাটি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, বানোয়াট মামলা দেওয়া হয়েছিল। এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আবু তাহের এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল 2 মামলায় দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রী 2020 সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন রাষ্ট্রপতি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। পৃথক 2 মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানা পৃথকভাবে এ আদেশ দেন। এর মধ্যে চাঁদাবাজির অভিযোগে করা মামলার পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ। চাঁদাবাজির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কোম্পানি আব্দুল মোনেম লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাশার 2007 সালের 9 এপ্রিল বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় তারেক রহমান সহ 8 জনকে আসামি করা হয়েছিল। রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুঁড়েছেন আইনজীবীরা। এই ঘটনায় বিচারপতি নেমে যেতে বাধ্য হন। দুপুরে বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট এজলাসে বসেন। যখন আইটেম 12 নম্বর চলে, এ সময় একদল আইনজীবী এজলাসে প্রবেশ করে বিচারপতিকে এজলাস থেকে নেমে যেতে বলেন। বিচারপতি এ সময় নেমে যান। এরপরেই তারা ডিম ছুঁড়তে শুরু করেন। খেতেছি ওই সময় বিষয় ফোন দিয়েছিল একটু কোর্টে তাড়াতাড়ি, পরে দেখি ঝামেলা, পরে কোর্ট বললো যে তাড়াতাড়ি নামা, কোর্ট নামা। কি করছে? ডিম ফেলছে নাকি? শুনতে তো আসলাম ওইটাই, যে এখানে নাকি ডিম ফেলছে এজলাসের মধ্যে। সরকার চাইলে দেশ থেকে এস আলমের পাচার করার অর্থ ফিরিয়ে আনা সম্ভব, তবে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে আইনি লড়াই করতে হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে এখনই এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমেও অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া যেতে পারে। সঞ্জয় অধিকারী রিপোর্ট। বিগত হাসিনা সরকারের মদদে দেশ থেকে প্রায় 1.5 লাখ কোটি টাকা পাচার করেছে সাইফুল ইসলাম মাসুদ ওরফে এস আলম। পাচার করা এই অর্থের বেশিরভাগই বিভিন্ন ব্যাংক দখলের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। সুযোগ বুঝে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব নেওয়া এই ব্যাংক লুটেরা এস আলম পাচার করা অর্থ বিনিয়োগ করেছেন ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সংশ্লিষ্টরা বলছেন, এস আলম যে অর্থ পাচার করেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা ফেরত আনা সম্ভব, তবে এজন্য সরকারকে কঠোর হতে হবে। আমাদের দেশের সরকারের আদালতের রায় পাওয়া সাপেক্ষে তারাও যাচাই বাছাই করবে যে আসলে তাদের কোন ব্যাংকে কত টাকা গিয়েছে। সেই টাকা উপাত্ত সংগ্রহ করে তারাও তাদের আদালতে মামলা করবে। ওই আদালতের তারা যদি তারা রায় পায় যে হ্যাঁ পাচারকৃত অর্থ সঠিক, দেশে ফেরত দেওয়া হবে, তখনই কেবল সম্ভব। কিন্তু এটা পাওয়া একটা দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া। পরিমাণে খুব বেশি না হলেও এর আগে পাচার করা অর্থ ফেরত আনার নজির বাংলাদেশে রয়েছে উল্লেখ করে তারা বলছেন, সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে অর্থ ফেরত আনা যাবে। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই
যে দেশে পাচার হয়েছে সেই দেশের সরকারের সাথে সমঝোতার মাধ্যমেই আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমরা টাকাটা ফেরত আনতে পারি। বিষয়টি সময় সাপেক্ষ ও জটিল হলেও অপরাধীকে শাস্তির আওতায় আনতে সরকারকে আন্তরিক হওয়া উচিত বলেও মত তাদের। টাকা আনার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি লাগে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স আছে তারা এটা আমরা পত্রপত্রিকায় দেখছি তারা অলরেডি যোগাযোগ করতেছে। এক্ষেত্রে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে বলে জানান তারা। বিচারের সম্মুখীন হবে, বিচারে যাই হোক। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকার ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার বিষয়ে তদন্তের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, সেটি আইনগতভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছে আদানির পক্ষের আইনজীবী। একুশে টেলিভিশনকে একথা জানিয়েছেন তিনি। বিস্তারিত সঞ্জয় অধিকারীর আরেকটি রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে ভারতের আদানি গ্রুপ। অসম চুক্তির মাধ্যমে সর্বোচ্চ দাম নেয়ার পাশাপাশি রেকর্ড পরিমাণ ক্যাপাসিটি চার্জও নিয়েছে আওয়ামী সরকারের দোসর বিতর্কিত এই কোম্পানিটি। এরই মধ্যে আদানির সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তি সম্পূর্ণ একতরফাভাবে করা হয়েছে, যেখানে বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। এটার অর্থনৈতিক দিক থেকে কোনো যুক্তি নাই, বিদ্যুতের জন্য কোনো যৌক্তিকতা ছিল না। অর্থনৈতিকভাবে এটা তো খুবই আত্মঘাতী চুক্তি ছিল, কারণ এটা বোঝাই যায় ওটা যেভাবে চুক্তিগুলি সাজানো বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওই ভারতকে খুশি করার জন্য আদানির সাথে চুক্তিটা করা। এদিকে আদানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পর বিষয়টি আইনিভাবে মোকাবেলা করার উদ্যোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। আমাদের লোকাল যারা আছেন এখানে ওনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং এই মামলাটাতে ওনাদের পক্ষ এখানে পক্ষভুক্ত হয়তো হবেন এবং ওনারা পক্ষভুক্ত আছেন, ওনারা এখানে ওনাদের বক্তব্য কোর্টে দিবেন, এটা আমাদেরকে বলেছেন। ইন ডিউ কোর্স অফ টাইম ওনারা এখানে কোর্টে ওনাদের উপস্থাপনা পেশ করবেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও নানা ধরনের বিতর্কিত চুক্তি করেছে আদানি গ্রুপ। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কোম্পানিটি কখনো আশ্রয় নিয়েছে প্রতারণার, আবার কখনো দিয়েছে ঘুষ। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। সিরাজগঞ্জ নির্বাচনে কারচুপির কারিগর তোফাজ্জল মামলার পরও আছেন বহাল তবিয়তে। আমার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন খালেদা জিয়া। দুপুর 2টার দিকে গুলশনের বাসা ফিরোজা থেকে গাড়িতে করে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান খালেদা জিয়া। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সহ অন্যান্য কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সত্তার এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন। শেখ হাসিনার আমলে সিরাজগঞ্জে সংসদ সহ স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির মূল হোতা ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফাজ্জল হোসেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলাও আছে তার বিরুদ্ধে। সচেতন মহল বলছে, এসব আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার এখনই সময়। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সিরাজগঞ্জে ৮৩টি ইউনিয়ন, ৬টি পৌরসভা, ৯টি জেলা ও উপজেলা পরিষদ সহ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, এসব নির্বাচন ছিল অনিয়ম, একতরফা আর প্রহসনের। অন্য দলের প্রার্থীরা অংশ নিলেও সরকার দলীয় প্রার্থীদের হামলা মামলায় ছিল জর্জরিত। প্রশাসনের লোকজন, বিশেষ করে সিভিল প্রশাসনের লোকজন, এদের কারচুপিতে এই জিনিসগুলো হয়েছে। এই সমস্ত গ্রেফতার হুলিয়ার ভেতর দিয়ে স্বাভাবিক নির্বাচনের কোনো পরিস্থিতি এখানে নেই। একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে নৌকার সমর্থকদের হামলায় দুচোখ হারান জেলা মহিলা দলের সহসভাপতি মেরি বেগম। ভুক্তভোগীরা বলছেন, সরকারের পাতানো নির্বাচনে সহযোগিতা করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আওয়ামী লীগের দোসররা মিল্লাত মুন্নার ওয়ার্ডারে কিছু হামলা করে, তাদের হাতে দাও, রামদাও, হকি স্টিক এবং পিস্তল নিয়ে আমাদের গুলি করে। ২০২১ সালের সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্ল্যাকবোর্ড প্রতীকের ফজলুল হক জিতলেও ৮৭১ ভোট বাতিল দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় উটপাখি প্রতীকের মামুনুর রশিদকে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন ফজলুল হক।
3 ভোটে পরাজয় দেখায় যিনি 4 নম্বরে ছিলেন 4 নম্বরকে 1 নম্বর বিজয় হিসেবে ঘোষণা করছেন। কাস্টিং ভোটের 50% ব্যালট পেপার আদালতে উপস্থাপন করা হয়েছে। বাকি ব্যালট পেপার কোথায় গেল সেটি রিটার্নিং অফিসার বলতে পারবে। তবে তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন তোফাজ্জল হোসেন। অনেক কিছু ডিসি অফিসের উপরে জমি তো পৌরসভা কিনতে কোথায় কিনবে, কয় টাকা আছে। অভিযুক্তদের শাস্তিসহ যে কোনো নির্বাচন দলীয় প্রভাবমুক্ত করার দাবি সচেতন মহলের। আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে এই 15-16 বছরের যে সেটআপ, এই সেটআপটা পরিবর্তন করতে হবে। যারা দোষীদের সহযোগিতা করেছে, দেশের মানুষের ভোটার হরণ করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম, আদালতের কার্যক্রম বন্ধ, সাইফুলের জানাজায় মানুষের ঢল। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন, আগামীকালের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ। জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে কেউ কেউ, বললেন ফখরুল। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠক। চ্যারিটেবল ট্রাস্ট ও বড় পুকুরিয়া মামলায় খালেদা জিয়া খালাস। রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য, বিচারপতিকে ডিম ছুড়লেন আইনজীবীরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।